নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ইতিমধ্যেই জানেন যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু সুপার কাপের দিনক্ষণ অ্যানাউন্স করে দিয়েছে। অক্টোবরের 25 তারিখ থেকে সুপার কাপ শুরু হবে, যেটি চলবে নভেম্বরের 22 তারিখে। কিন্তু ঘরোয়া ফুটবল মহলে যেটা সবার আগ্রহ সেটি হচ্ছে যে আইএফএ শিল্ড কবে শুরু হবে, আইএফএ শিল্ডের ক্রীড়াসূচি কবে প্রকাশিত হবে, কোন কোন দল খেলবে, ভিন রাজ্যের কোনো দল খেলবে কি না, এই সব কিছু নিয়েই আমরা চলে এসেছি আইএফএ সচিব অনির্বাণ দত্তর কাছে। অনির্বাণদা, প্রথমেই স্বাগত রেপ স্পোর্টস বাংলায়। যদি আমাদের একটু বিশদে বলেন যে আপনার কি কি ভাবনা আছে আইএফএ শিল্ডটাকে নিয়ে। দেখুন, আমরা প্রথমেই লক্ষ্য নিয়ে চলা শুরু করেছিলাম যে সিএফএলটা পুজোর আগে আমরা শেষ করব এবং পুজোর পরেই আমরা আইএফএ শিল্ডে হাত দেবো। সেই মর্মে আমরা চিঠিও লিখেছিলাম এআইএফএফকে, এবং এআইএফএফ থেকে কিন্তু আমাদের অলরেডি পারমিশন দিয়েছে আইএফএ শিল্ডের জন্য। ওই স্লটটা আমাদের অ্যালট করেছে। ওরা বলেছে যে সুপার লিগের আগে তোমরা আইএফএ শিল্ড করলে আমাদের কোনো আপত্তি, সুপার কাপের আগে তোমরা আইএফএ শিল্ড করলে আমাদের কোনো অসুবিধা নেই। এবং সেই প্ল্যান নিয়েই আমরা চলছি। আগামী 20 তারিখ আমরা আইএফএ শিল্ড কমিটির মিটিং ডেকেছি, মানে দুদিন পরেই, শনিবার দিন। আর সেখানে সব যাবতীয় আলোচনা হবে। আনঅফিসিয়ালি আমরা অলরেডি ক্লাবগুলোর সাথে যোগাযোগ শুরু করেছি। আমরা চাইছি যে ফার্স্ট টিম নিয়ে, যেটা আমরা মেন টিম বলি প্রত্যেকটা ক্লাবে, তাদের নিয়ে আইএফএ শিল্ড করতে, বিদেশিদের নিয়ে আইএফএ শিল্ড করতে। কারণ আমি বিশ্বাস করি যে আইএফএ শিল্ডের যে হেরিটেজ, যে গ্লোরি, সেটার প্রতি ইনজাস্টিস করা হয় যদি আইএফএ শিল্ড বাচ্চাদের টুর্নামেন্ট করা হয়। সেই জন্যে আইএফএ শিল্ডের পুরনো গ্লোরি ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এবং আমরা কিন্তু অলরেডি টিমদের অ্যাপ্রোচ করতে শুরু করছি যে তারা যদি ফার্স্ট টিম নিয়ে খেলতে ইন্টারেস্টেড হয় তাহলে তাদের আমরা আইএফএ শিল্ডে আনতে পারি। প্রাথমিকভাবে বেশ কয়েকটি আইএসএল টিম এবং আই লিগ টিমের সাথে আমাদের আলোচনা হয়েছে। দু একজন ভার্বাল কনফার্মেশনও আমাদের দিয়েছে, যে নামটা আমি এক্ষুনি বলবো না, কারণ অফিসিয়ালি না হলে নাম বলা উচিত না। একটা আই লিগ টিমের সাথেও প্রায় কথা পাকাপাকি চূড়ান্ত হতে চলেছে, এবং আইএসএল টিমও একজনের সাথে কথা চূড়ান্ত হতে চলেছে। আমাদের লক্ষ্য হলো 4টে কলকাতার টিম এবং 2টো বাইরের টিম নিয়ে করা। যদি সেক্ষেত্রে কোনো টিম আমরা সেইভাবে না পাই তখন হয়তো অন্যথা চিন্তা করব, কিন্তু প্রত্যেকটা টিম বিদেশি নিয়ে পূর্ণ শক্তি নিয়ে খেলতে নামবে এবং আইএফএ শিল্ডের গরিমা অনুসারেই খেলা হবে। আমরা বেশি বড় করছি না টুর্নামেন্টটা, যেহেতু উইন্ডো খুব কম। পুজোর থেকে কবে উইন্ডো? পুজোর পর থেকে আমরা শুরু করব এবং টার্গেট টেন্টেটিভ ডেট সেটা আইএফএ শিল্ড কমিটির মিটিং হলে আমি বলতে পারবো। তো কিন্তু আমি বলছি পুজো শেষ হওয়ার ইমিডিয়েট পর থেকেই আমরা টুর্নামেন্টটা স্টার্ট করব, এবং সুপার কাপের কিছুদিন আগে আমরা টিমগুলোকে রিলিজ করে দেবো যাতে তারা প্রিপারেশন করে চলে যেতে পারে সুপার কাপ খেলতে। কটা দল প্রথমে আপনি বললেন? 4টে কলকাতার দল এবং একটি আইএসএল এবং একটি আই লিগের দল, 6টা দল নিয়ে টুর্নামেন্টটা হবে। কি ফরম্যাটে হবে? উইন্ডোটা এত ছোট, এর থেকে যদি বেশি টিম নিই তাহলে আমরা কিন্তু যথাসময় টুর্নামেন্টটা শেষ করতে পারবো না। আমরা চাইছি একটা নেক টু নেক কম্পিটিশান হোক, ভালো ভালো টিমরা আসুক এবং একটা ভালো কম্পিটিটিভ টুর্নামেন্ট মানুষ দেখুক। বেশি খেলার সংখ্যার থেকেও আমাদের লক্ষ্য হলো কোয়ালিটি খেলা মানুষকে দেখানো। কি ফরম্যাটে হতে পারে? আমরা যেটা ইনিশিয়ালি প্ল্যান করেছি, 2টো গ্রুপ করে 3টে টিম ভাঙা হবে, সেখান থেকে দল নিয়ে ওপরে ফাইনাল রাউন্ড হবে। অবশ্যই যেটা সবাইয়ের আগ্রহ থাকবে যে দুই প্রধান কি, মানে অবশ্যই মোহনবাগান কিন্তু এর আগেও কিন্তু অনেক সময় দেখা গেছে যে তারা খুব একটা আগ্রহী নয় আইএফএ শিল্ড খেলতে। ইস্টবেঙ্গল কিন্তু বরাবরই, ইস্টবেঙ্গল, মোহামেডান, অন্যান্য দলগুলো। কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে আপনারা যে অ্যাপ্রোচ করেছেন তারা কি সবুজ সংকেত দিয়েছে? আমাদের এখনও ভার্বালি কথা হয়েছে। আমি আশা রাখছি সব কটা টিমকেই পাবো, যা কথা হয়েছে তার ভিত্তিতে। আমরা অফিসিয়ালি মিটিং ডাকবো 20 তারিখের মিটিংটা হয়ে গেলেই, এবং তখন সেখানে বসে আমরা বাকি আলোচনাটা করব। আমার মনে হয় ইস্টবেঙ্গল, মোহনবাগান এই টিমগুলো ছাড়া বাংলার ফুটবল অসম্পূর্ণ, এবং এই টিমগুলো যদি আইএফএ শিল্ডের উপস্থিত না থাকে, পার্টিসিপেশন না থাকে, তাহলে কিন্তু ভারতীয় ফুটবলের একটা যে হেরিটেজ ট্রফি টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টটা ডাইলিউট হয়ে যায়। তো আমার বিশ্বাস যে এরা সবাই পার্টিসিপেট করবে এবং আইএফএ শিল্ডকে সাকসেসফুল করবে, কারণ এটা শুধু বাংলার বা আইএফএর নয়, এটা ভারতবর্ষের গর্ব আইএফএ শিল্ড। এবং যার জন্যে এত বছর ধরে আমরা লড়াই করে যাচ্ছি যে সিনিয়র টিম নিয়ে আইএফএ শিল্ড করবো। বিদেশিদের ক্ষেত্রে কোনো লিমিটেশনস থাকবে, যেরকম আইএসএল যা নিয়ম 4 জনের বেশি খেলানো যায় না? দেখুন, এটা আমি টিমদের সাথে কথা বলে বলবো। আমাদের মাথায় রাখতে হবে সেই সময় একটা ফিফা উইন্ডো আছে, তাই
হয়তো ওদের সব প্লেয়ার থাকবে না, সেক্ষেত্রে আমরা বেশি বিদেশি অ্যালাউ করার কথা ভাবতে পারি, কিন্তু এটা আলোচনা সাপেক্ষ। আমাদের বসে কথা বলে নিতে হবে সব কটা টিমের সাথে, বলে আমরা এই টিমের ফরম্যাটটা ফাইনাল করবো যে কজন বিদেশি খেলবে, কজন দেশীয় প্লেয়ার খেলবে। এবারে একটুখানি যদি আসি যে মার্কেটিং বা মানে একটু রাজমাটাস গ্লোরিফাইং, যেটা আপনি বললেন যে সেই পুরনো গরিমা ফিরিয়ে আনার, আইএফএ শিল্ডটাকে একটুখানি কি ভাবনা চিন্তা থ্রু অ্যাজ টু পপুলারাইজ থেকে, এবার খেলাগুলো কোথায় হবে? দেখুন, খেলাগুলো সব কলকাতায় হবে এবং আশেপাশের মাঠেও 1-2টো ম্যাচ পড়তে পারে, কারণ আপনি জানেন যে এই সময় ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠটা অ্যাভেলেবেল থাকবে না। 15ই অক্টোবর অবধি মাঠ আর্মি বন্ধ রাখে। তো গুরুত্বপূর্ণ সব ম্যাচই কিন্তু কলকাতায় করার প্ল্যান নিয়ে আমরা এগোচ্ছি। কিশোর ভারতী আছে, সল্টলেক আছে, এগুলো নিয়ে আমরা প্ল্যান রাখছি যে খেলা এগিয়ে নিয়ে যায়। নৈহাটি কল্যাণীতেও হতে পারে, হয়তো 1-2টো ম্যাচ এখানে হলো, কারণ স্টেডিয়ামটা তো একটা কনস্ট্রেন্ট। তো সেটা কথা বলে আমরা ব্যবস্থা করে আমরা চেষ্টা করব ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গায় রাখার। যেরকম জেলার যেগুলো নিকটবর্তী স্টেডিয়াম রয়েছে সেগুলোয় খেলা ফেলার, কারণ সেখানকার মানুষরাই কিন্তু মাঠ ভরায় আমাদের যখন ওখানে খেলা হয়। তো তাদেরকেও ডিপ্রাইভ না করা, আবার ক্যালকাটার মাঠেও যাতে খেলা হয়, কলকাতার মাঠেও যাতে খেলা হয়, সেদিকেও নজর রাখা। আর আমার মনে হয় খেলার সবথেকে বড় মার্কেটিং হলো কোয়ালিটি অফ গেম। ভালো ম্যাচ দেখতে মানুষ আপসে আসে। টুর্নামেন্ট নিয়ে নিশ্চয়ই পরিকল্পনা থাকবে। আমরা শিল্ডের মিটিং হয়ে গেলে তখন বলতে পারবো যে আমরা কিভাবে প্ল্যান করছি টুর্নামেন্টটা। 20 তারিখে গিয়ে চিত্রটা পরিষ্কার হবে। কিন্তু আমার মনে হয় ভালো খেলা মানুষকে মাঠে আকর্ষিত করে, তার জন্য আলাদা কোনো কিছুর দরকার হয় না। নিশ্চয়ই একটা বেসিক প্রেজেন্টেবিলিটি থাকে, সেটা আমরা মেনটেন করব, কিন্তু ভালো খেলা পেলে মানুষ অবশ্যই মাঠমুখী হবে এবং মাঠে এসে খেলা উপভোগ করবে। একটু অন্য প্রসঙ্গে আসি অনির্বাণদা, আপনার আইএফের অন্যতম মানে খুব একটা ড্রিম প্রজেক্ট হচ্ছে বেঙ্গল সুপার লিগ। আমরা রেগুলার প্রতিদিনই কিছু না কিছু স্টোরি আমরা দেখাচ্ছি রেপ স্পোর্টস বাংলায়। তো এই বেঙ্গল সুপার লিগ নিয়ে কি ভাবনা আপনার? অবশ্যই ইটস আ ভেরি ভেরি গুড যে ইনিশিয়েটিভ ফ্রম আইএফএ, খেলাটাকে ছড়িয়ে দেওয়ায় জেলায় জেলায়, পুরো ব্যাপারটা নিয়ে যদি একটু বিশদে বলেন। দেখুন, আমার আগাগোড়াই মনে হয় যে আমরা যে প্লেয়ারদের দেখি, সেটা ক্যালকাটা ফুটবল লিগ হোক, আইএসএল হোক, বাংলার যে প্লেয়ারদের আমরা দেখি তারা কিন্তু মূলত জেলা থেকে উঠে আসে। এবং আমার এক্সপিরিয়েন্স হলো ফুটবল নিয়ে যে লেভেলের উন্মাদনা জেলায় আছে, সেই মানের খেলা কিন্তু আমরা তাদের দিতে পারি না, আমরা তাদের প্রতি জাস্টিস করতে পারি না জেলায়। আমি যদি আইএসএলের কথা বলি সেটাও কলকাতা ভিত্তিক, যদি ডুরান্ডের কথা বলি সেটাও কলকাতা ভিত্তিক, যদি এএফসির কথা বলি যখন খেলা হয় তখন সেগুলোও কলকাতাতেই হয়, তার বাইরে কিন্তু যায় না। কিন্তু বাংলার যে এই যে কোটি কোটি মানুষ, ক্রীড়াপ্রেমী মানুষ, ফুটবল প্রেমী মানুষ, তাদের কিন্তু কলকাতায় না আসলে ভালো ম্যাচ দেখার সুযোগ থাকে না। বিএসএল ভালো খেলা তাদের কাছে নিয়ে যাবে, যেখানে তারা ভালো প্লেয়ারদের দেখতে পাবে, ভালো টিমদের দেখতে পাবে, ভালো বিদেশি দেখতে পাবে। এবং যে পরিবেশটার কথা আপনি বলছিলেন, আইএসএল বা আই লিগ বা আপনার ডুরান্ডের যে পরিবেশ, সেরকম একটা পরিবেশ আমরা তাদের দিতে পারবো। তাদের খেলা দেখতে কলকাতাতেই আসতে হবে, আমার মনে হয় এটা জাস্টিফাইড নয়। বিএসএল যদি ভালো টুর্নামেন্ট আমরা করি, সেটা যদি জেলায় জেলায় হয়, আমার মনে হয় অনেক বেশি সাড়া পাবো আমরা জেলার মানুষদের থেকে, কারণ তারা কিন্তু বঞ্চিত থাকে ভালো খেলার থেকে। একদিন হয়তো একটা ম্যাচ তারা আসলো, কলকাতায় এসে হোটেলে থেকে একটা ম্যাচ দেখে গেল, কিন্তু সব ম্যাচের ক্ষেত্রে তো এটা সম্ভব নয়। কিন্তু আমরা যদি তাদের কাছে পৌঁছে দিতে পারি খেলাটাকে, তাহলে আমরা অনেক বেটার রেসপন্স পাবো আমি বিশ্বাস করি। আজকে আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে একটা পান কিনতে হলেও লোকে ফোনে কিনে নেয়, একটা পেন্সিল কিনতে হলেও ফোনে কিনে নেয়, মানে জিনিসটা আপনার বাড়ি এসে পৌঁছে যায়, বিপণনই বাড়ি পৌঁছে গেছে। তো আমরা যদি খেলাটাকে জেলায় না নিয়ে যেতে পারি, তাহলে জেলার মানুষদের কাছে আমরা কোনোদিনই সেইভাবে পৌঁছাতে পারবো না। আর ফুটবলটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ, যেটা ফুটবলকে মানুষের কাছে নিয়ে চলে যাবে। আর তাছাড়া যেহেতু জেলার টিমগুলোর মধ্যে একটা সংখ্যক জেলার প্লেয়াররা থাকবে, এটা একটা প্ল্যাটফর্ম দেবে জেলার প্রতিভাবান প্লেয়ারদের নিজেদের প্রতিভা প্রদর্শনীর, তাদের নিজেদেরকে প্রমাণ করার। এবং আগামী দিনে আপনি হয়তো দেখবেন যে বিএসএলের প্লেয়াররাই এসে ক্যালকাটা লিগে খেলছে, তারাই আবার ক্যালকাটা লিগ থেকে আইএসএল আই লিগে চলে যাচ্ছে। এই যে মিসিং লিঙ্কটা জেলা থেকে কলকাতার আসে, কিছু প্লেয়ার হয়তো এসে পৌঁছাতে পারে,
সবার পক্ষে সম্ভব হয় না। এটা একটা বড় প্ল্যাটফর্ম দেবে এত প্লেয়ারদের নিজেদেরকে প্রমাণ করার, যেখান থেকে তারা কলকাতার নামি দামি টিমে আসতে পারবে এবং সেখান থেকে স্বাভাবিকভাবে আবার ক্যালকাটা লিগে খেলে নিজেদের প্রমাণ করে আই লিগ, আইএসএল, আরও উচ্চ স্তরের যে টুর্নামেন্টগুলো আছে বা আমরা ন্যাশনাল লেভেলের যে টুর্নামেন্টগুলো দেখি সেখানে তাদের খেলার সুযোগ হবে। মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনারা কী কী পরিকল্পনা নিচ্ছেন? কেন যে কোনো ভালো টুর্নামেন্ট করতে গেলে মার্কেটিং ইজ আ ভেরি ভেরি প্রি রিকুইজিট। আইপিএল বলুন, আইএসএল বলুন, মার্কেটিং নিয়ে কী ভাবনা চিন্তা? দেখুন, বিএসএল এক্সিকিউটিং পার্টনার হলো স্রাচি। ইট ইজ আ কর্পোরেট হাউস, প্রপার্টিটা ওরা ডেভেলপ করছে আমাদের হয়ে। তো আমি বিশ্বাস করি যে মার্কেটিংয়ের ক্ষেত্রে কোনো রকম কার্পণ্য ওরা করবে না, প্রফেশনালি ওরা মার্কেটিংটা ম্যানেজ করবে। খেলাগুলো দেখানো হবে, খেলাগুলো সব জিতে দেখানো হবে, যেটা একটা বড় ব্যাপার। এই যে আমি বলছিলাম যে প্লেয়াররা নিজেদের মানে ক্লাবদের কিন্তু সেই জেলার মাঠে মাঠে দৌড়ে বেড়াতে হবে না। আমরা যেরকম আগেকার দিনের গল্প শুনি যে অমুক ক্লাবের অমুক রিক্রুটার দূরে জেলায় জেলায় ঘুরে বেড়াতেন, মাঠের ধারে বসে খেলা দেখে প্লেয়ার বেছে আনতেন। এখন কিন্তু ক্লাবরা ঘরে বসে টিভি খুলে খেলা দেখে প্লেয়ার বেছে নিতে পারবে যে আরে এই টিমের এই প্লেয়ারটা তো ভালো খেলছে, একে যোগাযোগ করো আমার টিমে নেওয়ার জন্যে। তো একটা বড় আঙিনা খুলে যাবে এই খেলার মাধ্যমে। জি খেলা দেখাবে মানে সাধারণ মানুষ, সব জেলার মানুষ, কলকাতার মানুষ সবাই এই খেলাগুলো দেখতে পাবে। আর জি যেহেতু এই প্রজেক্টটায় পার্টনার, জি নিজেও এই খেলাটাকে প্রমোট করবে। আর আজকে সোশ্যাল মিডিয়ার দিন, আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএসএল কিন্তু সোশ্যাল মিডিয়াতেও খুব স্ট্রংলি অ্যাক্টিভ থাকবে, যাতে খেলাটা ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। অরবিন্দা, অবশ্যই এবারে একটু কলকাতা লিগে যদি আবার ফিরে আসি, এখনও কিন্তু গত মরশুমে যে ইস্টবেঙ্গল যে চ্যাম্পিয়ন ডিক্লেয়ার সেইটা কিন্তু এখনও হয়নি, এখনও কিন্তু কোর্টে পেন্ডিং এবং ইটস বিন আ লং টাইম নাও। দেখুন, একটা জিনিস বুঝতে হবে, আইএফের ক্ষমতা সীমিত এবং ভারতীয় আইনধারা অনুসারে কোর্টের ওপরে কেউ নয়। এই মামলা যখন চ্যাম্পিয়নশিপের মামলাটা একবার কোর্টে চলে গেছে, কারোর অধিকার নেই কোনো টিমকে চ্যাম্পিয়ন বলা বা রানার্স বলা। এবং এটার এগেনস্টে একটা স্পেসিফিক ইনজাংশন আছে, যেখানে বলা আছে যে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না। এটা স্পেসিফিক কোর্ট অর্ডার আছে। যতক্ষণ না এই মামলার রায় বেরোচ্ছে ততক্ষণ অবধি এটা নিয়ে আমরা কোনো ডিক্লারেশন দিতে পারি না। দ্যাট উইল বিকাম আ কন্টেম্প্ট অফ কোর্ট। সেটা কিন্তু করা যায় না। এটা ভারতবর্ষে অন্তত কারোর পক্ষেও সম্ভব না। শুধু কোর্ট ইজ দ্য হায়েস্ট বডি, এবং সেখানে সরকারের পক্ষেও সম্ভব নয় যে কোর্টের বিরোধিতা করে কোনো কিছু ডিক্লেয়ার করবে। আমরা কোর্টের মামলায় অনেকগুলো শুনানি হয়েছে, আমরা ভালো উকিল দিয়েছি, তারা দাঁড়িয়ে কথা বলেছে, তারা নিজেদের আর্গুমেন্ট রেখেছে এবং শুনানি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ডিসিশন পেন্ডিং আছে। আমরাও উদ্গ্রীবভাবে বসে আছি। আমরা কোর্টে অলরেডি যিনি জজ আছেন তাকে রিকোয়েস্টও করা হয়েছে, মানে কোর্টের যেটা প্রসিডিয়ার আছে সেইভাবে, যেটা এখনও আমরা আউটকাম পাইনি, তো আপনারা যদি ডিসিশনটা তাড়াতাড়ি দিয়ে দেন, জাজমেন্টটা আমাদের তাড়াতাড়ি দেন, তাহলে সুবিধা হয়, কারণ এতদিন ধরে এটা পেন্ডিং হয়ে পড়ে রয়েছে। তো আমরা আশাবাদী যে শিগগিরই হয়তো ডিসিশন চলে আসবে। অলরেডি লিগের আরেকটা চ্যাম্পিয়নশিপের দৌড়ে আছে। দেখুন, আমি তো বলছি কোর্টের ব্যাপার, কোর্ট তো কাউর ডিকটেশনে চলে না। কোর্ট নিজে ডিসাইড করবে। কোর্ট শুনানি কমপ্লিট করেছে, কোর্ট ফাইনাল রিটেন স্টেটমেন্ট নিয়ে নিয়েছে আমাদের থেকে যে কার কী বক্তব্য আছে সেটার উপরে করে শুনানি ক্লোজ করে দিয়েছে। মানে আর কিছু কোর্টের জানার নেই, শোনার নেই। এখন কোর্ট তার রায় দেবে। এই রায়টার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি রায়টা আসলে, কারণ লিগটা কমপ্লিট হওয়া খুব ইম্পর্টেন্ট এবং আমাদের নিয়ম অনুসারে আমাদের লিগ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, শুধু আমরা চ্যাম্পিয়ন ডিক্লেয়ার করতে পারছি না। তাই আমরা কোর্টের জন্য অপেক্ষা করে আছি যে কোর্ট রায় দেবে এবং রায় বেরোলে আমরা সেই মতো কাজ করব। ফাইনাল ওয়ান, অবশ্যই বিএসএল যেমন একটা পজিটিভ দিক, আইএফএ সেরকম কিছু নেগেটিভ দিকও আছে। আমি যেমন রেলিগেশন ম্যাচে আইএফএরই ভাইস প্রেসিডেন্টের ক্লাব সাদাত ছবিতে কিন্তু তারা দল নামালো না। তো ইটস সেন্স আ ব্যাড অ্যাডভার্টাইজমেন্ট, মানে এটা খুব একটা ভালো পিকচার নয় আইএফএ। এটা নিয়ে আপনি কী বলবেন? দেখুন, আইএফের যে কনস্টিটিউশন, সেখানে সেট রুলস অ্যান্ড রেগুলেশনস আছে এবং সেই অনুসারে কে পার্টিসিপেট করবে, কে পার্টিসিপেট করবে না এবং না করলে কী হবে
তার উপরে স্পেসিফাইড রুলস আছে। তো কেউই নিয়মের ঊর্ধ্বে নয়। যেই টিম পার্টিসিপেট করবে না তার এগেনস্টে আইএফের যা নিয়ম সেই নিয়ম লাগু হবে। যখন আগের বছরও কোনো টিম উইথড্র করে নিচ্ছে সেই ক্ষেত্রেও আমরা সেই নিয়ম পার্টিসিপেট করেছি। এই বছরও যখন কোনো টিম একটা বা দুটো ম্যাচ খেলেনি, যেই টিমগুলো খেলেনি তাদের বিরুদ্ধেও আমরা আইন অ্যাপ্লাই করেছি। এবং এই ক্ষেত্রেও কোনো আলাদা কিছু হবে না। ক্লাব একটা আলাদা সত্তা, আইএফএ একটা আলাদা সত্তা। কোনো একজন ব্যক্তি ক্লাব এবং আইএফএ দুটোর সাথেও যুক্ত থাকতে পারে। আমিও দুটোর সাথেই যুক্ত, কারণ আমরা যারা আইএফএ করি তারা কোনো না কোনো ক্লাব থেকেই কিন্তু উঠে আসি। কিন্তু এই দুটোকে মিশিয়ে ফেলা উচিত না। একটা ক্লাব খেলবে খেলবে না সেটা তাদের মনে হয়েছে, তারা চিঠি দিয়ে টিম উইথড্র করেছে। রেলিগেশন রাউন্ডে ছিল টিমটা, আমার ভুল না হলে তারা 0 পয়েন্টে ছিল, তারা টিম উইথড্র করে নিয়েছে, তারা কিছু কারণ দেখিয়েছে। এবং আমার মনে হচ্ছে সেই দুটো কারণ রেলিভেন্ট নয়। খেলাধুলো তো বন্ধ হয়ে যেতে পারে না কোনো অন্যায় হচ্ছে বলে। ধরুন ম্যাচ ফিক্সিং বা এগুলো নিয়ে যে প্রশ্ন তুলেছে, হতে পারে, তার জন্য আমাদের কাজ করতে হবে, তার জন্য সেটাকে সলভ করার চেষ্টা করতে হবে। কিন্তু তার জন্যে খেলাধুলো বন্ধ হয়ে যাবে এটা তো হতে পারে না। লিগ অনিশ্চিতকাল বন্ধ থাকবে এটা তো হতে পারে না, কারণ লিগ বন্ধ করে দেওয়া মানে এত প্লেয়ার তারা সাফার করবে, এতজন কোচ, এতজন টিম অফিসিয়াল, ফিজিও, কত মানুষের জীবিকাই খেলার সাথে যুক্ত। মুষ্টিমেয় কিছু প্লেয়ার অন্যায় পথে কাজ করছে বলে লিগটা বন্ধ করে দেওয়া সম্ভব নয়। এই ক্লেমটা কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। আর সাধন সমিতি অ্যাজ আ টিম এর আগেও বহুবার টিম উইথড্র করেছে। আমি এই নিয়ে বিশেষ কিছু বলতে চাই না। ওনাদের মনে হয় যে ওনারা টিম উইথড্র করলে সেটা প্রোটেস্টের রূপ হবে, তো সেটা ওনাদের মনে হতে পারে, সেটা নিয়ে আমি আলাদা করে বক্তব্য যাব না। কারণ ক্লাবের সত্তা, ক্লাবের একটা বডি থাকে, তারা মিলে বসে ডিসিশান নেয় কী হবে কী হবে না। যেরকম আইএফের ডিসিশান আইএফের বডি বসে নেয়, আমাদের গভর্নিং বডি আছে, ক্লাবেরও তো সেরকম মেম্বার্স আছে, বডি আছে। তো ক্লাব কী করছে একজন রিপ্রেজেন্টেটিভ থাকার সাথে সেই ক্লাবের ডিসিশানের কিন্তু সম্পর্ক থাকে না। এবং যদি থাকেও সেটা তার ক্লাবের ক্ষেত্রে তার ডিসিশান, আইএফের ক্ষেত্রে ওটা আইএফের জায়গায়, এবং কে কী করবে তার দায়িত্ব আইএফএ নিতে পারে না। অসংখ্য ধন্যবাদ অনির্বাণদা আমাদের সঙ্গে একটা সাইন দেওয়ার জন্য। তো আপনারা শুনলেন যে সব কিছু বিষয় নিয়ে একান্ত আলাপচারিতায় অনির্বাণ দত্ত, আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ফুটবলের খবর পেতে গেলে অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, ধন্যবাদ।